প্রিয় ছাত্রছাত্রীরা, আমি শান্তনু স্যার। আমি তোমাদের আজকে জীবন এবিটিএ টেস্ট পেপার সলভ করছি, যেটা হচ্ছে তোমাদের শূন্যস্থান। তোমরা যারা এবার মাধ্যমিক এবার তোমরা ক্লাস 10-এ পড়ছো এবং ইউনিট টেস্ট দিতে যাচ্ছ, ফার্স্ট ইউনিট টেস্ট। তোমাদের জীবনবিজ্ঞানের যে দুটো চ্যাপ্টার আছে, প্রথম চ্যাপ্টারটা হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়, এবং দ্বিতীয় চ্যাপ্টারটি হচ্ছে জীবনের প্রবহমানতা। এই দুটি চ্যাপ্টারের উপরে যে শূন্যস্থান আছে এবিটিএ টেস্ট পেপারে প্রত্যেকটা পেজে, সেই অনুযায়ী আমি শূন্যস্থানগুলো তোমাদের সলভ করে দেখাচ্ছি। তোমরা এগুলো লক্ষ্য করবে, তাতে তোমাদের এটা তোমরা উপকার পাবে। আমি সলভ করি পেজ অনুযায়ী, আমি এখানে লিখে লিখে তোমাদের দেখাচ্ছি। টেস্ট পেপারটা হচ্ছে এবিটিএ টেস্ট পেপার, কেমন, 2025-26 গত 25-26-এর টেস্ট পেপার। আচ্ছা, পেজ নাম্বার প্রথম আমি বার করি। প্রথমে পেজ নাম্বার হচ্ছে 32, পেজ নাম্বার 32। আচ্ছা দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী এবং বনচারাল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের ড্যাশ ধর্মটি প্রমাণ করেন। 2-1। এটি হচ্ছে সংবেদনশীলতা। উত্তরটা হবে সংবেদনশীলতা। আচ্ছা, 2-2 দেখো, মানুষের মধ্যে যদি মেয়োসিসের পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হতো, তবে অপত্য সন্তানের একটি দেহকোষে অটোজোমের সংখ্যা কত হতো? আমরা এটা জানি যে মানুষের জনন কোষে ক্রোমোজোম সংখ্যা, জনন মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46টি থাকে, এবং যদি মেয়োসিসের পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হতো, তাহলে সমবিভাজনের ফলে জনন কোষে ক্রোমোজোম সংখ্যা কিন্তু 46টি থাকবে। অর্থাৎ 46টি, তার মধ্যে অটোজোম থাকবে হচ্ছে 44টি। অর্থাৎ যখন দুটি গ্যামেট আবার মিলিত হবে, তখন অপত্য দেহকোষে ক্রোমোজোম সংখ্যা হবে 44 + 44, অর্থাৎ 88টি, অর্থাৎ 88টি হবে, 88। আচ্ছা, এখানে আর কোনো প্রশ্ন নেই এই চ্যাপ্টারে। আচ্ছা, আমরা পরের পেজে চলে যাই। পরের পেজ হচ্ছে 107। আচ্ছা দেখো, 107-এ কী আছে? আয়োডিনের অভাবে ড্যাশ হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়। আমরা জানি যে আয়োডিনের অভাবে 2-1, আয়োডিনের অভাবে থাইরক্সিন হরমোন সংশ্লেষ ব্যাহত হয়। থাইরক্সিন, কেমন, থাইরক্সিন হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়। আচ্ছা, 2-2টা লক্ষ্য করো, এই চ্যাপ্টারের প্রশ্ন আছে। মস্তিষ্ক এবং ড্যাশ নিয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত হয়। আমরা জানি যে মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড এই দুটো অংশ নিয়ে কী গঠিত হয়? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত হয়। অর্থাৎ এখান থেকে দুটো প্রশ্ন আছে এই চ্যাপ্টারে, এই দুটো চ্যাপ্টারে। আচ্ছা, আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। আচ্ছা, পরের পৃষ্ঠা হচ্ছে পেজ নাম্বার 141 লেখো, পেজ নাম্বার 141। আচ্ছা দেখো, অক্ষিগোলকের ড্যাশ বিচ্ছুরিত আলোকরশ্মি শোষণ করে। আমরা জানি যে অক্ষিগোলকের ভেতরে একটা স্তর আছে, মধ্য আবরকের একটা স্তর, তার নাম হচ্ছে কৃষ্ণমণ্ডল বা কোরয়েড। সুতরাং এর উত্তর হবে 2-1, উত্তর হবে কোরয়েড বা কৃষ্ণমণ্ডল। তুমি কৃষ্ণমণ্ডলও লিখতে পারো, কোরয়েডও লিখতে পারো। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে কৃষ্ণমণ্ডল বা কোরয়েড এই অংশটি মেলানিন সমৃদ্ধ, কেমন, এই জন্য ওর ভেতরে যে আলো প্রতিফলিত হতে পারে না, পুরোটা শোষণ করে নিতে পারে। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম যে বিচ্ছুরিত আলো শোষণ করে কৃষ্ণমণ্ডল। নেক্সট দেখো, 2-2, পরাগনালীতে পুংগ্যামেটের সংখ্যা কটি থাকে? আমরা জানি যে পরাগনালীতে পুংগ্যামেটের সংখ্যা থাকে 2টি, কেমন। এই যে পরাগনালী, যখন পরাগযোগ ঘটে, পরাগযোগ ঘটার পরে
পরাগরেণু গর্ভমুণ্ড থেকে রস শোষণ করে স্ফীত হয় এবং পরাগ নালীটি রেণুরন্ধ্র দিয়ে বেরিয়ে এসে গর্ভমুণ্ডের মধ্যে দিয়ে বিস্তৃত হয় এবং প্রথম প্রাথমিক অবস্থায় এর মধ্যে একটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস থাকে, যেটি বিভাজিত হয়ে দুটি নিউক্লিয়াস তৈরি করে, একটি জনন নিউক্লিয়াস এবং একটি নালিকা নিউক্লিয়াস। এই জনন নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে আবার দুটি পুংগ্যামেট গঠন করে। কেমন? আচ্ছা আচ্ছা, তারপরে আমরা দেখি, এখানে আর প্রশ্ন নেই। এটা পরের পৃষ্ঠায় চলে যাই আমরা। আচ্ছা, পরের পৃষ্ঠা হচ্ছে 181। 181 পৃষ্ঠায় আমরা যাব। আচ্ছা, 181 পৃষ্ঠা, পেজ নাম্বার হচ্ছে 181। আচ্ছা দেখো, 2-1 দাগ দেখো, পেজ নাম্বার 181। আচ্ছা দেখো, লঘু ঘনত্বে, এখানে 2-7 আছে, এটা 2-7 লেখো। লঘু ঘনত্বে ড্যাশ হরমোন উদ্ভিদের মূলের দ্রুত বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। আমরা জানি যে অক্সিন হরমোন লঘু ঘনত্বে মূলের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। কেমন? এবং কাণ্ডের ক্ষেত্রে আমরা জানি যে কাণ্ডের ক্ষেত্রে বেশি ঘনত্বের অক্সিন এবং মূলের ক্ষেত্রে কম ঘনত্বের অক্সিন যথাক্রমে মূল এবং কাণ্ড বৃদ্ধিতে সাহায্য করে। আচ্ছা দেখ, পরেরটা দেখি আমরা, 2-8। গুরু মস্তিষ্কে গোলার্ধদ্বয়ের সংযোজক স্নায়ু যোজকটি হলো, গুরু মস্তিষ্কের মধ্যে দুটি যে গোলাকার যে অংশ আছে, গোলার্ধ আছে, তাকে বলা হয়, কি বলা হয়? সেরিব্রাল হেমিস্ফিয়ার। কেমন? এই সেরিব্রাল হেমিস্ফিয়ার যে স্নায়ু যোজক দ্বারা যুক্ত থাকে তার নাম হচ্ছে কর্পাস ক্যালোসাম। এটা মনে রাখবে, কর্পাস ক্যালোসাম। লঘু মস্তিষ্কের মধ্যেও কিন্তু একটি যোজক থাকে, এটা মনে রাখবে লঘু মস্তিষ্কে, তার নাম হচ্ছে ভার্মিস। আচ্ছা, এবার দেখো আর কি আছে, এখানে আছে কি না। 2-9, না এখানে নেই, আর এখানে আর কোনো প্রশ্ন নেই। এই আচ্ছা, পরের পৃষ্ঠায় আমরা চলে যাই। আচ্ছা, পেজ নাম্বার হচ্ছে 226। পেজ নাম্বার 226-এ আমরা যাচ্ছি। আচ্ছা দেখো, পেজ নাম্বার 226-এ কী আছে? অস্থির সঙ্গে পেশিকে ধরে রাখতে সাহায্য করে। 2-1, অস্থির সঙ্গে পেশিকে ধরে রাখতে সাহায্য করে, এটার নাম হচ্ছে কন্ডোরা। কেমন? 2-1-এর উত্তর হচ্ছে কন্ডোরা। কন্ডোরা অস্থির সঙ্গে পেশিকে ধরে রাখতে সাহায্য করে, আর দুটি অস্থিকে যুক্ত রাখে লিগামেন্ট। কেমন? আচ্ছা, তারপরে দেখো 2-এর, না এখানে আর নেই, এখানে 2-3-ই আছে। 2-3টা দেখো, এখান থেকে পাবো, ড্যাশ কোষ বিভাজনে ব্রেমতন্তু সৃষ্টি হয় না। আমরা জানি যে অ্যামাইটোসিস কোষ বিভাজনে ব্রেমতন্তু সৃষ্টি হয় না, এবং সেখানে নিউক্লিয় পর্দারও অবলুপ্তি ঘটে না, অর্থাৎ ক্রোমোজোম গঠিত হয় না। নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ তৈরি হয়। প্রোক্যারিওটিক কোষ আমরা কাদের মধ্যে দেখতে পাই? আমরা দেখতে পাবো ব্যাকটেরিয়ার মধ্যে দেখতে পাবো। কেমন? ব্যাকটেরিয়া এই পদ্ধতিতে জনন সম্পন্ন করে। আচ্ছা, আমরা এরপর পরের পৃষ্ঠায় চলে যাই। আচ্ছা, পরের পৃষ্ঠাটা, আচ্ছা পরের পৃষ্ঠাটা আমরা গেছি 270। আচ্ছা, পরে হচ্ছে পেজ নাম্বার হচ্ছে 270। আচ্ছা, আমরা এখানে লক্ষ্য করছি 2-1টা পড়বো আমরা। 2-1টা দেখো, ড্যাশ হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলে। এর উত্তর হচ্ছে থাইরক্সিন হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলে। কেন বলে আমরা জানি যে ক্যালোরিজেনিক হরমোন বিপাক ক্রিয়াকে প্রভাবিত করে, এবং বিপাক ক্রিয়া প্রভাবিত হলে কি হবে? বিএমআর বৃদ্ধি পাবে, এবং বিএমআর বৃদ্ধি পেলে কোষে অক্সিজেন শোষণ বৃদ্ধি পাবে এবং দহনে অতিরিক্ত তাপ বৃদ্ধি পাবে। অর্থাৎ স্টেজ হচ্ছে 4টি। প্রথমে বিপাক ক্রিয়া বৃদ্ধি হবে, বিএমআর বৃদ্ধি পাবে, ফলে কোষে অক্সিজেন শোষণে পরিমাণ বৃদ্ধি পেলে দহনে অতিরিক্ত তাপ উৎপন্ন হবে,
তাই থাইরক্সিনকে ক্যালোরিজেনিক হরমোন বলে। আচ্ছা দেখি আমরা তারপরে একটা, হ্যাঁ আছে দুইয়ের দুই দেখো, উন্নত গুণের অধিকারী উদ্ভিদের যে শাখাটি গ্রাফটিংয়ের জন্য নির্বাচন করা হয় তাকে কি বলে? তাকে সিয়ন বলে। কেমন? সিয়ন হচ্ছে উন্নত প্রকৃতির যে শাখাটিকে গ্রাফটিংয়ের জন্য নির্বাচন করা হয় তাকে সিয়ন বলে। আর মূলসহ যে উদ্ভিদের সঙ্গে এই সিয়ন যুক্ত করা হয় তাকে স্টক বলে, এটাও মনে রাখবে। কেমন? আচ্ছা ঠিক আছে, এখানে আর প্রশ্ন নেই, আমরা পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। পরের পেজে আমরা চলে যাচ্ছি। পরের পেজটা হচ্ছে 294, পেজ নাম্বার হচ্ছে 294। আচ্ছা লক্ষ্য করি আমরা কি আছে এখানে, দেখো 2-1 দাগ, 2-1 দাগে আছে ড্যাশ অস্থি সন্ধির প্রকৃতি হলো কবজা সন্ধি। কবজা সন্ধি আমরা জানি যে কবজা সন্ধি হচ্ছে একটি নির্দিষ্ট অক্ষ বরাবর সঞ্চালিত হয়। কেমন? আচ্ছা এবার এটা হচ্ছে কবজা সন্ধি আমাদের কোথায় কোথায় আছে? কনুই এবং হাঁটু, তুমি একটা যে কোনো একটা লিখতে পারো, কনুই লিখতে পারো, কনুই এবং হাঁটু হচ্ছে আমাদের কবজা সন্ধি। আচ্ছা নেক্সট হচ্ছে ড্যাশ 2-2 দেখো, ড্যাশ কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়। ড্যাশ কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। 2-2 এটা হচ্ছে অ্যামাইটোসিস হবে, কারণ সরাসরি কোষ বিভাজন হয়, এখানে কোনো রকম ঘটনা ঘটে না, অর্থাৎ ক্রোমোজোম গঠিত হবে না, ব্যামতন্তু তৈরি হবে না, নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটবে না, তাহলে এটা উত্তর হবে অ্যামাইটোসিস। অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। আচ্ছা এখানে আর প্রশ্ন নেই, আমরা এবার এখানে আমরা দেখব, পরের পৃষ্ঠায় চলে যাব। আচ্ছা পরের পৃষ্ঠায় আমরা যাচ্ছি, পেজ নাম্বার হচ্ছে, পেজ নাম্বার কত এটা? পেজ নাম্বার হচ্ছে 318। আচ্ছা পেজ নাম্বার 318, দেখো পেজ নাম্বার, আমরা পরের পৃষ্ঠায় যাই, পেজ নাম্বার 318। আচ্ছা দেখো 2-1 কী বলেছে? প্রাণী হরমোন ড্যাশ গ্রন্থি নিঃসৃত তরল। প্রাণী হরমোন যে গ্রন্থি থেকে খরিত হয় সে নিশ্চয়ই আমরা জানি, এটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। কারণ অন্তঃক্ষরা গ্রন্থি বলে কেন? কারণ এগুলো কোনো নালী থাকে না, নালীবিহীন গ্রন্থিকে অনাল গ্রন্থি বলে। অর্থাৎ এই গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে হরমোন সরাসরি রক্ত বা লসিকার মাধ্যমে বাহিত হয়, তাই এই গ্রন্থিগুলোকে বলে অন্তঃক্ষরা গ্রন্থি। নেক্সট আমরা 2-2, হ্যাঁ 2-2 আছে দেখি, 2-2 এই চ্যাপ্টারের প্রশ্ন আছে, শস্যল দ্বিবীজপত্রী উদ্ভিদের ড্যাশ নিউক্লিয়াস নিষিক্ত হবার ঘটনাকে দ্বিনিষেক বলে। শস্যল দ্বিবীজপত্রী উদ্ভিদের ড্যাশ নিউক্লিয়াস, নিশ্চয়ই আমরা জানি যে নির্ণীত নিউক্লিয়াস থাকে, এর উত্তরটা হবে নির্ণীত নিউক্লিয়াস। নির্ণীত নিউক্লিয়াস অলরেডি এটা ডিপ্লয়েড থাকে, 2n থাকে, অর্থাৎ এই নির্ণীত নিউক্লিয়াস যখন একটি পুঙ্গামেট দ্বারা নিষিক্ত হয় তখন এর ক্রোমোজোম সংখ্যা 3n হয়ে যায়, অর্থাৎ 2n + n = 3n হয়, তখন এটি শস্য উৎপন্ন করে, অর্থাৎ শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কিন্তু 3n হবে, এবং শস্যল উদ্ভিদে এটি দেখতে পাওয়া যায়। তাহলে আমরা নিশ্চয়ই এটা জানলাম। নেক্সট আমরা এবার পরে এখানে আছে কিনা দেখি, হ্যাঁ আচ্ছা এখানে আছে 2-3 আছে। আচ্ছা 2-3 আছে, কী প্রশ্নটা? স্বাভাবিক মানুষের দেহকোষে উপস্থিত অটোজোমের সংখ্যা। মানুষের দেহকোষে অটোজোমের সংখ্যা আমরা জানি যে মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46টি থাকে, অর্থাৎ 46টির মধ্যে অটোজোমের সংখ্যা হচ্ছে কটে থাকবে? 44টি থাকবে, 44টি। নিশ্চয়ই আমরা এটা জানলাম যে স্বাভাবিক মানুষের দেহকোষে অটোজোমের সংখ্যা হচ্ছে 44টি। আচ্ছা এখানে আর প্রশ্ন নেই, আমরা এরপরে পেজে চলে যাব। আচ্ছা পেজ নাম্বার হচ্ছে 388, পেজ নাম্বার 388। এখানে দেখো 2-1 কী আছে দেখো, ড্যাশ হরমোনের অভাবে অতিরিক্ত মূত্র উৎপাদন হয় এবং মূত্রে গ্লুকোজ রেচিত হয় না। ড্যাশ হরমোনের অভাবে অতিরিক্ত মূত্র উৎপাদন হয়,
এবং মূত্রে গ্লুকোজ রেচিত হয় না। অর্থাৎ এটি কিন্তু আমরা জানি যে এডিএইচ যে একে অ্যান্টি ডাইউরেটিক হরমোন বলা হয়, আর এর অপর নাম হচ্ছে ভেসোপ্রেসিন। এই এডিএইচ বৃক্কনালিকায় জলের পুনঃশোষণে সাহায্য করে। অভাবে মূত্রে জলের পরিমাণ বৃদ্ধি পায়, একে বলে রোগটার নাম হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস। তোমাদের নিশ্চয়ই মনে আছে এই রোগটার নাম হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস। নেক্সট হচ্ছে স্নায়ুতন্ত্রের দুয়ের দুই আমরা লক্ষ্য করব। দেখো, স্নায়ুতন্ত্রের ধারক কোষ হিসাবে কাজ করে। স্নায়ুতন্ত্র আমরা জানি যে নিউরন এবং নিউরোগ্লিয়া নিয়ে গঠিত। নিউরোগ্লিয়া হচ্ছে ধারক কোষ। তাহলে ধারক কোষ আমরা লিখব, উত্তরটা লিখব নিউরোগ্লিয়া। কেমন? স্নায়ুতন্ত্রের এটা ভুল হলো, নিউরোগ্লিয়া। স্নায়ুতন্ত্রে 90% কিন্তু নিউরোগ্লিয়া থাকে। এটা একটা আঠালো কোষ। কেমন? গ্লিয়াল শব্দ থেকে এসছে, এটা মনে রাখবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আর 2-3 আছে। আচ্ছা, 2-3টা দেখো, ড্যাশ অণুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম। আমরা জানি যে এই ক্রোমোজোম হচ্ছে ডিএনএ অণুর ঘন কুণ্ডলীকৃত অংশই হচ্ছে ক্রোমোজোম, এটা আমরা জানি। আচ্ছা, তাহলে এখানে আর কোনো প্রশ্ন নেই, আমি পরের চ্যাপ্টারে চলে যাচ্ছি। আচ্ছা, পরের পেজে আমরা যাচ্ছি। পরের পেজ দেখো, পরের পেজটা হচ্ছে পেজ নাম্বার 411। পেজ নাম্বার 411 লক্ষ্য করি আমরা। দেখো কি আছে 2-1-এ, লেন্স ও রেটিনার মধ্যবর্তী প্রকোষ্ঠে বর্তমান জেলির মতো সান্দ্র তরলটি হলো। লেন্স আর রেটিনার মাঝখানে যে তরল থাকে তার নাম হচ্ছে অ্যাকুয়াস হিউমার। কেমন? এটা মনে রাখবে, অ্যাকুয়াস হিউমার। আচ্ছা, অ্যাকুয়াস হিউমার। আর একটা এবার হিউমার যদি তোমাকে বলে, এটা তো লেন্স আর রেটিনার মাঝখানে, না এটা ভুল হলো, এটা অ্যাকুয়াস হিউমার হবে না, এটা ভিট্রিয়াস হিউমার হবে। ভিট্রিয়াস হিউমার হবে। এটা যে লেন্স আর রেটিনার মাঝখানে ভিট্রিয়াস হিউমার হবে। আর যদি কর্নিয়ার লেন্সের মাঝখানে হতো তাহলে এটা অ্যাকুয়াস হিউমার হতো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো 2-2 দেখো, ক্রসিং ওভার স্থানে নন সিস্টার ক্রোমাটিড দুটির মধ্যে যে এক্স আকৃতির গঠন দেখা যায় তার নাম কি? তার নাম হচ্ছে কায়াজমা। এটা মনে রাখবে। কায়াজমা আমরা জানি যে মেয়োসিসের বিভাজনের মেয়োসিস 1 প্রোফেজ 1 এর প্যাকাইটিন উপদশায় কি হয়, যা নন সিস্টার হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডগুলি একে অপরকে অতিক্রম করে, এবং যেই জায়গায় অতিক্রম করে সেই জায়গাটি হচ্ছে এক্স আকৃতির ন্যায় একটা গঠন দেখা যায়। এই গঠনটাকে কি বলা হয়? কায়াজমা বলে। কায়াজমা গঠন হওয়ার পরে তাদের মধ্যে খণ্ড বিনিময় হয়, অর্থাৎ ক্রসিং ওভার ঘটে। আচ্ছা, এটা এই পৃষ্ঠায় আমরা জানলাম। আচ্ছা, তারপরে পৃষ্ঠায় আমরা চলে যাই। আচ্ছা, দেখো পরের পৃষ্ঠায় আমরা যাব। এটা আচ্ছা, এটা যাচ্ছে 435। পরে পেজ নাম্বার লেখো, দেখা যাচ্ছে তো? আচ্ছা, সরিয়ে নিই। 435 পৃষ্ঠায় আমরা এই যে 2-1, এটা 2-1 না, 2-21 দেখছি। 2-21, পাতাবাহার উদ্ভিদে ড্যাশ প্রয়োগ করে একে দীর্ঘদিন সতেজ রাখা যায়। কোন হরমোন প্রয়োগ করা হয় পাতাবাহার উদ্ভিদে? নিশ্চয়ই আমরা জানি যে পাতাবাহার উদ্ভিদে আমরা কাইনিন প্রয়োগ করতে পারি। কাইনিন একটি সাইটোকাইনিনের কৃত্রিম হরমোন। এটাকে প্রয়োগ করলে দীর্ঘদিন কিন্তু আমরা উদ্ভিদটাকে সতেজ রাখতে পারি। আচ্ছা, 2-22টা দেখি আছে কিনা। হ্যাঁ, 2-22-এ দেখো, 2-22-এ কী আছে দেখো, বলেছে সুষুম্না কাণ্ড মেরুদণ্ডের ড্যাশ মধ্যে অবস্থান করে। সুষুম্না কাণ্ড মেরুদণ্ডের যে গহ্বরের মধ্যে অবস্থান করে, এই গহ্বরটার নাম হচ্ছে নিউরাল ক্যানেল। মনে রাখবে যে নিউরাল ক্যানেলের মেরুদণ্ডের গহ্বরের নাম কি? নিউরাল ক্যানেল। মেরুদণ্ডের
গহ্বরের নাম নিউরাল ক্যানেলের মধ্যে অবস্থান করে। নেক্সট হচ্ছে, আচ্ছা 2-23 দেখি, আরএনএ সংশ্লেষকারী প্রোটিনকে কি বলে? আরএনএ সংশ্লেষকারী যে প্রোটিন, আরএনএ সংশ্লেষকারী প্রোটিন কে কি বলে? আরএনএ সংশ্লেষকারী প্রোটিন, অর্থাৎ এটা আরএনএ সংশ্লেষকারী প্রোটিন, এটা টিবিউলিন প্রোটিন হবে। টিবিউলিন, এটা মনে রাখবে, টিবিউলিন বা টিবিউলিন প্রোটিন হবে। কারণ এই টিবিউলিন প্রোটিন বেমতন্তু গঠনে সাহায্য করে, অর্থাৎ এটা কাইনিন হবে না, টিবিউলিন হবে। আচ্ছা, তারপরে আমরা লক্ষ্য করি, না এখানে আর নেই প্রশ্ন, পরের পৃষ্ঠায় আমরা চলে যাই। পরের পৃষ্ঠা দেখো, এরপরে পেজ নাম্বার হচ্ছে 458। দেখো, ড্যাশ হরমোন লোহিত কণিকার ক্রম পরিণতিতে সাহায্য করে। এটা ড্যাশ হরমোন লোহিত কণিকার ক্রম পরিণতিতে সাহায্য করে, এটা হবে থাইরক্সিন। অর্থাৎ থাইরক্সিন লোহিত কণিকার ক্রম পরিণতিতে কিন্তু সাহায্য করে। আচ্ছা, তারপরে দেখো 2-2 কি আছে? বলছে ড্যাশ ইন্টারফেস দশায় সর্বোচ্চ ঘনীভূত অবস্থায় থাকায় গাঢ় বর্ণে রঞ্জিত হয়। গাঢ় বর্ণে রঞ্জিত হয়, ইন্টারফেস দশায় গাঢ় বর্ণে রঞ্জিত হয় যে অংশটা ক্রোমোজোমের যে অংশটা ইন্টারফেস দশায় গাঢ় বর্ণে রঞ্জিত হয়, ঘনীভূত অবস্থায় থাকে, তাকে বলে হেটেরোক্রোমাটিন। কেমন? এটা একটু মনে রাখবে যে ক্রোমাটিন। আমি তোমাদের শিখিয়েছিলাম যে কোনো একটা সুতো প্রথমে থাকে প্রসারিত, তারপরে থাকে কুণ্ডলীকৃত। প্রথমে প্রসারিত, পরে কুণ্ডলীকৃত। অর্থাৎ তাকে যদি প্রথমে আমি রং করি, তাহলে প্রথমে হবে হালকা, তারপরে হবে গাঢ়, এটা হচ্ছে ইউক্রোমাটিন। আর প্রথমে কুণ্ডলীকৃত, পরে প্রসারিত, তাকে যদি আমরা রং করি, তাহলে প্রথমে হবে গাঢ় এবং তারপরে হবে হালকা, তাহলে সেটা হচ্ছে হেটেরোক্রোমাটিন। তাহলে এটা একটু মনে রাখবে, প্রথমে প্রসারিত, পরে কুণ্ডলীকৃত। একে যদি আমরা রং করি, তাহলে সেটা প্রথমে হালকা নেবে, তারপরে রংটা নেবে হচ্ছে গাঢ়, এটা ইউক্রোমাটিন। প্রথমে কুণ্ডলীকৃত এবং পরে প্রসারিত, তাকে যদি রং করি, তাহলে প্রথমে গাঢ় রং নেবে এবং পরে হালকা রং নেবে, এটা হচ্ছে হেটেরোক্রোমাটিন। এটা মনে রাখবে। আচ্ছা, ঠিক আছে, আমরা এখানে প্রশ্ন নেই, আমরা পরে পেজে চলে যাব। আচ্ছা, পরের পেজ হচ্ছে, দেখো পেজ নাম্বার হচ্ছে 480। এখানে আমরা লক্ষ্য করি কি আছে, রেটিনার যে অংশে প্রতিবিম্ব গঠিত হয় না। এটা আমরা জানি যে রেটিনার 2-1 কি আছে, রেটিনার এটা হচ্ছে অন্ধবিন্দু বলে। অন্ধবিন্দুতে এখানে কিন্তু বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় না, একে ব্লাইন্ড স্পটও বলা হয়। আচ্ছা, 2-2 দাগ দেখো, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ড্যাশ অংশ পেশিটা নিয়ন্ত্রণ করে। আমরা জানি যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অর্থাৎ মস্তিষ্ক এবং সুষুম্নার কাণ্ড নিয়ে গঠিত। এখানে মস্তিষ্কের, এখানে প্রশ্নটি একটু ঘুরিয়ে দিয়েছে, মস্তিষ্কের অংশটা বলতে হবে পেশিটা নিয়ন্ত্রণ করে লঘু মস্তিষ্ক। কেমন? এটা উত্তরটা হবে লঘু মস্তিষ্ক। দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করার সঙ্গে সঙ্গে আরেকটা কাজ করে, পেশিটা নিয়ন্ত্রণ করে, এটা একটু মনে রাখবে। আচ্ছা, নেক্সট হলো 2-3 আমরা লক্ষ্য করি। 2-3টা কী আছে দেখো, ড্যাশ হলো কোষচক্র নিয়ন্ত্রণকারী উৎসেচক। এই যে কোষচক্র নিয়ন্ত্রণকারী উৎসেচক হচ্ছে সিডিকে, এটা মনে রাখবে। সিডিকে হচ্ছে এই যে কাইনেজ লেখা থাকলে সেটা হবে উৎসেচক। কেমন? তাহলে সিডিকে হচ্ছে একটি উৎসেচক। এটা হচ্ছে কাইনেটিন ডিপেন্ডেন্ট সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। সাইক্লিন হবে এটা, সি মানে সাইক্লিন, ডিতে ডিপেন্ডেন্ট, আর কেতে কাইনেজ। কেমন? তাহলে সাইক্লিন নির্ভর কাইনেজ, এর পুরো মানেটা হচ্ছে সাইক্লিন নির্ভর কাইনেজ। সিডিকে কাইনেজ থাকলেই সেটা উৎসেচক। আচ্ছা, এখানে আর প্রশ্ন নেই, আমরা পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি।
পরের পৃষ্ঠা দেখো, পেজ নাম্বার হচ্ছে 502। আচ্ছা, পেজ নাম্বার 502। 502-এ আমরা লক্ষ্য করে দেখি 2-1-এ কী আছে, উদ্ভিদের পাতার আলোক রশ্মির গতিপথ আলোক রশ্মির গতিপথের সঙ্গে সমকোণে বৃদ্ধি পাওয়াকে চলন বলে। অর্থাৎ উদ্ভিদের পাতা আলোক রশ্মির গতিপথের সঙ্গে সমকোণে বৃদ্ধি পায়। আমরা জানি যে আলোক যে দিক থেকে আসে সেদিকে কিন্তু কাণ্ড বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ কাণ্ড শাখা প্রশাখা, অর্থাৎ অনুকূল আলোকবর্তী চলন বলে থাকে। মূল আলোর বিপরীত দিকে যায়, এটা প্রতিকূল আলোকবর্তী। এবং পাতা কিন্তু আলোক রশ্মির সঙ্গে সমকোণে বৃদ্ধি পায়, তাই একে কিন্তু বলা হয় তির্যক আলোকবর্তী। তাহলে উত্তরটা কী হবে? আলোক তির্যকবর্তী বলতে পারো, বা তির্যক আলোকবর্তী, একই ব্যাপার। তির্যক আলোকবর্তী, কেমন? বা আলোক তির্যকবর্তী উত্তরটা আমরা লিখব। আচ্ছা, নেক্সট হচ্ছে 2-2 দাগ দেখো, অক্সিন ড্যাশ গঠনের মাধ্যমে উদ্ভিদের গৌণ বৃদ্ধি ঘটায়। অক্সিন, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে ক্যাম্বিয়াম কলা। এই ক্যাম্বিয়াম আছে বলেই দ্বিবীজপত্রী উদ্ভিদে কিন্তু তোমরা জানো যে জোড় কলম বা যে গ্রাফটিং, সেটা কিন্তু একবীজপত্রী উদ্ভিদে হয় না, কারণ সেখানে কিন্তু এই ক্যাম্বিয়াম কলাটা নেই। অর্থাৎ অক্সিন ক্যাম্বিয়াম গঠনের মাধ্যমে উদ্ভিদের গৌণ বৃদ্ধি ঘটায়, এটা মনে রাখবে। নেক্সট আমরা 2-3 দেখলাম, এবার 2-2 দেখলাম, 3 দেখি। আচ্ছা দেখো কী আছে লেখা, অ্যামাইটোসিস কোষ বিভাজনে বেমতন্তু এবং ড্যাশ গঠিত হয় না। আমরা জানি যে অ্যামাইটোসিস কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হবে না এবং ক্রোমোজোম গঠিত হয় না। তাহলে এখানে শূন্যস্থানে কী লিখতে হবে? ক্রোমোজোম কিন্তু গঠিত হয় না। আচ্ছা, তারপরে দেখো এখানে আর নেই। আচ্ছা ঠিক আছে, আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। পরের পৃষ্ঠা দেখো। আচ্ছা, পেজ নাম্বার কত এটা? পেজ নাম্বার হচ্ছে 524। 524 পেজ নাম্বার। দেখো এখানে কি আছে, দেখো চোখের জলে 2-1 হচ্ছে চোখের জলে উপস্থিত জীবাণু ধ্বংসকারী উৎসেচকটি হলো, উৎসেচক হচ্ছে লাইসোজাইম। কেমন? এটা হচ্ছে মনে রাখবে লাইসোজাইম উৎসেচক আমাদের চোখের জলে থাকে, লালাগ্রন্থিতেও থাকে। কেমন? এটা মনে রাখবে। নেক্সট হচ্ছে 2-2-এ কী আছে দেখো, ইন্টারফেজ দশায় সর্বোচ্চ ঘনীভূত অবস্থা থাকার কারণে গাঢ় বর্ণে রঞ্জিত হয়। সেই প্রশ্নটা আবার রিপিট করেছে। ইন্টারফেজ দশায় এটাই একই উত্তর, আমি একটু আগে বললাম যেটা, যে এটা হবে হেটেরোক্রোমাটিন। উত্তরটা আমি বলে দিয়েছি, আগে একবার বলেছি। হেটেরোক্রোমাটিন কোথায় থাকে ক্রোমোজোমের? মনে রাখবে হেটেরোক্রোমাটিন আর সেন্ট্রোমিয়ার এবং টেলোমিয়ার অংশটা, এই অংশটা কিন্তু হেটেরোক্রোমাটিন দিয়ে তৈরি। ক্রোমোজোমের 30% হেটেরোক্রোমাটিন থাকে। এই অংশে জিনগুলো নিষ্ক্রিয় থাকে, অর্থাৎ সক্রিয় জিন না থাকায় এখানে আরএনএ তৈরি হয় না, প্রোটিন তৈরি হয় না। কেমন? ক্রসিং ওভারে এই অংশটা অংশগ্রহণ করে না, এটা মনে রাখবে। আচ্ছা, 2-3 আমরা লক্ষ্য করি। 2-3-এ কী আছে দেখো, ড্যাশ জোর কলমে ড্যাশ স্টক অপেক্ষা উন্নত। এটা হবে সিয়ন কিন্তু যে দুটি শাখা আমরা যে শাখাটি আমরা নির্বাচন করব উন্নত প্রকৃতির, যেটাকে গ্রাফটিংয়ের জন্য নির্বাচন করা হয়, তাকে বলা হয় সিয়ন। এটা কিন্তু উন্নত প্রকৃতির হবে, এটা মনে রাখবো। আচ্ছা, এখানে আর প্রশ্ন নেই, আমরা পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। আচ্ছা, পরের পৃষ্ঠা টেস্ট পেপারের পরের পৃষ্ঠা হচ্ছে পেজ নাম্বার হচ্ছে 572, অর্থাৎ 572। আচ্ছা, লক্ষ্য করি আমরা 2-2-এ কী আছে, 2-1-এ ড্যাশ চলনের ফলে উদ্ভিদ অঙ্গের স্থায়ী বৃদ্ধি ঘটে। আমরা জানি যে উদ্ভিদের 3 প্রকার চলন আছে, ট্যাকটিক, ট্রপিক এবং ন্যাস্টিক। এই যে ট্রপিক চলন, এটাকে স্থায়ী চলন বলে, কারণ ট্রপিক চলন কোথায় ঘটে? ট্রপিক চলন উদ্ভিদের অপরিণত অংশে ঘটে এবং এখানে আমরা জানি যে অক্সিন হরমোনের একটা প্রভাব আছে, ফলে উদ্ভিদের মূল এবং কাণ্ডের বৃদ্ধি ঘটে এবং বৃদ্ধি অংশটা আর পুনরায় আগের অবস্থায় ফিরে আসতে পারে না,
তাই এই চলনটা হচ্ছে স্থায়ী চলন, মনে রাখবে। তাহলে ট্রপিক চলন হচ্ছে স্থায়ী চলন, কারণ এই চলনের ফলে উদ্ভিদের অঙ্গের বৃদ্ধি ঘটে এবং এই বৃদ্ধিটা স্থায়ী হয়, কেমন? আচ্ছা, নেক্সট হচ্ছে 2-2। 2-2 আমরা লক্ষ্য করব ভুট্টার শস্যে ড্যাশ হরমোন পাওয়া যায়। আমরা জানি যে ফল এবং শস্যে যে হরমোন পাওয়া যায় সেটার নাম হচ্ছে সাইটোকাইনিন। সাইটোকাইনিন ফল এবং শস্যে পাওয়া যায়, তাহলে এটা লিখবো আমরা সাইটোকাইনিন। আচ্ছা, ড্যাশ কোষ বিভাজনকে সমবিভাজন বলে। 2-3 ড্যাশ কোষ বিভাজন মানে এটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনকে সমবিভাজন বলে, কারণ আমরা জানি যে মাইটোসিস কোষ বিভাজনে দেহ মাতৃকোষ বিভাজিত হয় এবং যে দুটি দেহকোষ তৈরি হয়, প্রতিটি কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষে সমান থাকে, তাই মাইটোসিস কোষ বিভাজনকে সমবিভাজন বলে। আচ্ছা, ঠিক আছে, এখানে আর কোনো প্রশ্ন নেই, আমি পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। আচ্ছা, পেজ নাম্বার হচ্ছে 594, 594। আচ্ছা, 594-এ দেখা যাচ্ছে তো? আচ্ছা, ঠিক আছে, আমরা 594-এ আমরা চলে যাচ্ছি। দেখো 2-1, 2-1-এ কী আছে দেখো, ফল পাকাতে সাহায্য করে, ফল পাকাতে সাহায্য করে যে হরমোন তার নাম কি? ইথিলিন। এটা মনে মুখস্থ করবে, ইথিলিন ফল পাকাতে কিন্তু সাহায্য করে। 2-2 লক্ষ্য করি আমরা, গুরু মস্তিষ্কের যোজকটিকে বলা হয়, গুরু মস্তিষ্কের যোজকটি অনেক আগে একবার আমরা দেখেছি যে গুরু মস্তিষ্কের যোজককে কর্পাস ক্যালোসাম বলে, কর্পাস ক্যালোসাম। এবং আমরা জানি যে গুরু মস্তিষ্কের মধ্যে দুটি গোলার্ধ থাকে, সেরিব্রাল হেমিস্ফিয়ার, যাতে যুক্ত রাখে এই কর্পাস ক্যালোসাম নামক যোজক। 2-3 আমরা দেখব, এই একই এটা আছে। এটাও কিন্তু যে মেয়োসিসের পরিবর্তে মাইটোসিসে গ্যামেট উৎপন্ন হলো, এটা একটু আগে করেছি, সুতরাং আমি আর এটা আবার রিপিট করছি না। এবার আমরা চলে যাব পরের পৃষ্ঠা। পরের পৃষ্ঠায় আমরা লক্ষ্য করি কত নম্বর আছে। আচ্ছা, পরের পৃষ্ঠা হচ্ছে পেজ নাম্বার 668, অর্থাৎ আমরা 668 পেজ নাম্বার। আচ্ছা, দেখো 2-7, এখানে 2-7 নেই। আচ্ছা, 2-8 একটি প্রশ্ন আছে। আচ্ছা, দেখো গর্ভাবস্থায় ডিম্বাণু উৎপাদন বন্ধ রাখে, গর্ভাবস্থায় ডিম্বাণু উৎপাদন বন্ধ রাখে যে হরমোন, সেটা হচ্ছে প্রোজেস্টেরন। এটা মনে রাখবে, প্রোজেস্টেরনকে গর্ভকালীন হরমোন বলে, তাহলে গর্ভকালীন হরমোন হচ্ছে প্রোজেস্টেরন। সুতরাং এটা ডিম্বাণু উৎপাদন শুধু বন্ধ রাখে না, রজচক্রটাও কিন্তু এই হরমোনের প্রভাবে বন্ধ থাকে। আচ্ছা, ঠিক আছে, আমরা তার মধ্যে আমরা এরপরে দেখি। আচ্ছা, এইটা 2-10 আছে, 2-10 এই আছে এই চ্যাপ্টারে। একই উদ্ভিদের দুটি ফুলের মধ্যে পরাগযোগকে কী বলে? একই উদ্ভিদের দুটি ফুলের মধ্যে যদি পরাগযোগ হয় তাহলে একে বলা হয় গেইটেনোগামি, কেমন? গেইটোনোগামি, দুটি ফুল বলেছে। আর যদি একটি ফুলের মধ্যে হতো তাহলে কি বলবে? তাহলে তাকে কিন্তু অটোগামি বলতাম। অর্থাৎ একটি ফুলের মধ্যে যদি পরাগ সংযোগ হয় তাকে বলবো অটোগামি, আর দুটি ফুলের মধ্যে যখন হবে তখন তাকে আমরা গেইটোনোগামি বলবো। আচ্ছা, এখানে 2-12-তে একটা প্রশ্ন আছে। 2-12-তে দেখো একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে ড্যাশ প্রোটিন বেমতন্তু গঠন করে। এটা বেমতন্তু গঠনকারী প্রোটিনের নাম হচ্ছে টিউবিউলিন। এই টিউবিউলিন প্রোটিন কিন্তু বেমতন্তু গঠন করে। আচ্ছা, ঠিক আছে, আমরা এর পরে পৃষ্ঠায় চলে যাচ্ছি। পেজ নাম্বার 754। আচ্ছা, 754-এ আমরা দেখি কী আছে। আচ্ছা, এখানে দেখো 2-1-এ কী দিয়েছে? 2-1-এ দিয়েছে নিউক্লিয় প্রোটিন সমান সমান ড্যাশ প্লাস ড্যাশ। অর্থাৎ নিউক্লিয় প্রোটিন দুটি অংশ নিয়ে যুক্ত হয়ে তৈরি হয়, একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, একটা হচ্ছে কী লিখবো তাহলে? প্রথম শূন্যস্থানে লিখব নিউক্লিক অ্যাসিড, আর তারপরে শূন্যস্থানে লিখব প্রোটিন। অর্থাৎ এই প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড নিয়েই নিউক্লিয় প্রোটিন তৈরি হয়। আচ্ছা, ঠিক আছে, আমরা এটা পারলাম। তারপরে দেখো এখানে নেই আর প্রশ্ন।
আচ্ছা, পরের পৃষ্ঠায় আমরা, আচ্ছা এখানে আছে দুইয়ের চারে একটা প্রশ্ন আছে। 2-এর 4-এ একটা প্রশ্ন আছে, 128টি কোষ সৃষ্টির জন্য মাইটোসিস প্রক্রিয়ায় কোনো একটি কোষকে ড্যাশ বার বিভাজিত হতে হবে। অর্থাৎ এক মাইটোসিস প্রক্রিয়া কতবার যদি বিভাজিত, তাহলে একটা কোষ থেকে কতবার বিভাজিত হলে 128টি কোষ তৈরি হবে। তোমরা মনে রাখবে যে 128টি কোষ যদি তৈরি হতে যায়, তাহলে তোমরা কিভাবে এটা নির্ণয় করবে। তোমাদের আমি বলবো যে একটি কোষ একবার বিভাজিত হলে 2টি হয়, দুবার বিভাজিত হলে 4টি হয়, 3বারে 8টা হবে, 3বারে 8টা, 4বারে 16টা, 5বারে 32টা, 5বারে 32, 6বারে 64, 7বার হলে কিন্তু 168টি হয়। অর্থাৎ এটি হবে, মনে রাখবে উত্তরটা, তাহলে 7বার বিভাজিত হলে 168টি কোষ তৈরি হয়। আচ্ছা, এখানে আর প্রশ্ন নেই, আমরা পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। আচ্ছা, নেক্সট হচ্ছে পেজ নাম্বার হচ্ছে 776। আচ্ছা, 2-এর 1 দেখো, 2-এর 1-এ কী বলেছে, আয়োডিনের অভাবে মানুষের দেহে ড্যাশ রোগ হয়। আয়োডিনের অভাবে মানুষের দেহে গলগণ্ড রোগ হয়, এটা মনে রাখবে, গলগণ্ড। এবং থাইরয়েড গ্রন্থি ফুলে ওঠে, খাদ্য গলাধঃকরণ এবং শ্বাস প্রশ্বাসে অসুবিধা হয়, আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে 2-এর 2 আমরা লক্ষ্য করি, প্রাণী কোষে ড্যাশ পদ্ধতিতে সাইটোকাইনেসিস ঘটে। প্রাণী কোষে সাইটোকাইনেসিস যে পদ্ধতি, তার নাম হচ্ছে ক্লিভেজ। এর অপর নাম কি? এর অপর নাম ফারোয়িং, এটা মনে রাখবে, ফারোয়িং। ক্লিভেজ বা ফারোয়িং পদ্ধতিতে যেহেতু কোষ পর্দার উভয় প্রান্তে একটা ভাঁজ সৃষ্টি হয়, ভাঁজটি ক্রমশ কেন্দ্রের দিকে অগ্রসর হয় এবং পরস্পরের সঙ্গে মিলিত হলে সাইটোপ্লাজম বিভাজিত হয়ে 2টি অপত্য কোষে পরিণত হয়। আচ্ছা, 2-এর 3টা আমরা লক্ষ্য করব, পায়রার চোখে ড্যাশের উপস্থিতির জন্য দৃষ্টিশক্তি অত্যন্ত প্রখর। এটা পায়রার চোখে একটি বিশেষ অংশ থাকে। আমরা যারা আগে 12-এ প্র্যাকটিক্যাল করতাম, তখন এখানে এইটা আমার ফাইনাল পরীক্ষায় দিয়েছিল। এটা হচ্ছে পেকটিন। কেমন? পেকটিন আমার এই পরীক্ষায়, মানে উচ্চ মাধ্যমিকে যখন আমি পড়ি, তখন এটা ছিল, এইটা আমাকে ফাইনাল পরীক্ষায় আমার পড়ে গেছিলো। যাই হোক, খুবই কঠিন। পায়রার চোখ থেকে পেকটিনটা প্র্যাকটিক্যালকে দেখানো খুব ধীরে ধীরে করতে হয়। আচ্ছা, পায়রার চোখে তাহলে পেকটিনের উপস্থিতির জন্য দৃষ্টিশক্তি অত্যন্ত প্রখর হয়। আচ্ছা, ঠিক আছে, আমরা এটা পারলাম। আচ্ছা, তো 2-এর 4-এ এখানে একটা প্রশ্ন আছে। 2-এর 4 দেখো, প্রকরণ সৃষ্টি হয় ড্যাশ জননের মাধ্যমে। প্রকরণ সৃষ্টি হয়, নিশ্চয়ই আমরা জানি যে যৌন জননের মাধ্যমে প্রকরণ সৃষ্টি হয়, এবং কেন তার উত্তরও নিশ্চয়ই জানো, যে যৌন জননে ক্রসিং ওভার ঘটে গ্যামেট তৈরির সময়, ফলে অপত্য কোষে প্রকরণ আসে, এবং 2টি কোষ যখন মিলিত হয় তখন অপত্য জীবে বিভিন্ন নতুন বৈশিষ্ট্যের সমাবেশ ঘটে। তাহলে নিশ্চয়ই এটা আমরা জানলাম। আচ্ছা, 2-এর 5-এ এখানে একটা প্রশ্ন আছে। আচ্ছা, 2-এর 5টা আমরা লক্ষ্য করব, দেখো, সমস্ত ক্রোমোজোমের একই লোকাসে 2টি সদৃশ অ্যালিল থাকলে জীবটিকেও, এটা তো এখানে এই চ্যাপ্টারে নয়। আচ্ছা, ঠিক আছে, একে তাহলে হোমোজাইগাস হবে, এটা আমাদের দরকার নেই, পরের চ্যাপ্টারে আমরা লিখছি না এটা। আচ্ছা, ঠিক আছে, আমরা এর পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। পরের পৃষ্ঠা হচ্ছে, এই দিকটা চলে লিখি, আমরা সরিয়ে দিই, তাহলে তোমরা দেখতে পাবে। পরের পৃষ্ঠা হচ্ছে পেজ নাম্বারটা কত দেখা যাচ্ছে তো? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, পেজ নাম্বারটা হচ্ছে 840। দেখো, 840-এ পেজ নাম্বারে এখানে শূন্যস্থান আছে। অ্যামিবা তার দেহ থেকে আঙুলের মতো যে প্রবর্ধক গঠন করে, সেটি হলো কি বলে, তোমরা পড়েছ, এটি হচ্ছে ক্ষণপদ বলে, ক্ষণপদ। কেমন? এর অপর নাম কি? সিউডোপোডিয়া। এটা মনে রাখবে, ক্ষণপদের অপর নাম কি? সিউডোপোডিয়া। আচ্ছা, নেক্সট আমরা 2-এর 2 দেখি, ড্যাশ উদ্ভিদ হরমোন অগ্রস্থ প্রকটতা ঘটায়। 2-এর 2-এ আমরা লক্ষ্য করছি, অগ্রস্থ প্রকটতা ঘটায় অক্সিন হরমোন। কেমন? অক্সিন হরমোন
অগ্রস্থ প্রকটতা ঘটায়, অর্থাৎ অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায় এবং কাক্ষিক মুকুলের বৃদ্ধি রোধ করে। অর্থাৎ অক্সিন হরমোনের প্রভাবে অগ্রমুকুলের বৃদ্ধি ঘটে, কাক্ষিক মুকুলের বৃদ্ধি রোধ হয়। একে কি বলে? অগ্রস্থ প্রকটতা ঘটে, অগ্রস্থ প্রকটতা বলে। আচ্ছা, নেক্সট 2-3টা আমরা লক্ষ্য করব। এখানে একটা প্রশ্ন আছে। আচ্ছা, 2-3টা লক্ষ্য করি। দেখো, ক্রসিং ওভার স্থানে এক্স আকৃতির যে অংশ তৈরি হয় তাকে ড্যাশ বলে। এটা আমরা একটু আগে পেয়েছি এই প্রশ্নটা, আবার এখানে রিপিট হয়েছে। কায়া জমা, কায়া জমা বলে। আচ্ছা, নেক্সট 2-4টা লক্ষ্য করি আমরা। 2-4-এ কী বলছে? বীজের সুপ্তদশা ভঙ্গ করতে সাহায্য করে ড্যাশ হরমোন। এই হরমোনটির নাম হচ্ছে জিববেরেলিন। জিববেরেলিন কী করে? জিববেরেলিন বীজের সুপ্তদশা ভঙ্গ করতে সাহায্য করে। আলফা অ্যামাইলেজ প্রোটিয়েজ এই উৎসেচকগুলোকে সক্রিয় করে, ফলে বীজের সুপ্তদশা ভঙ্গ হয়। আচ্ছা, ঠিক আছে, আমরা এই পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। পরের পৃষ্ঠা হচ্ছে পেজ নাম্বার হচ্ছে 902, পেজ নাম্বার 902। এখানে আচ্ছা দেখো, গুরু মস্তিষ্ক, আবার সেই প্রশ্ন, গুরু মস্তিষ্কের যোজককে কী বলে? এখানে আর লিখছি না আমি। গুরু মস্তিষ্কের যোজককে বলা হয় কী বলে? ক্যারপাস, দুবার লেখা হয়ে গেছে, কর্পাস ক্যালোসাম। আচ্ছা, 2-2টা আমরা লক্ষ্য করব। গুয়ানিন ও সাইটোকাইনিনের মধ্যে ড্যাশটি হাইড্রোজেন বন্ধন থাকে। আমরা জানি যে অ্যাডেনিন আর থাইমিনের মধ্যে 2টি হাইড্রোজেন বন্ধন, আর গুয়ানিন আর সাইটোসিনের মধ্যে 3টি হাইড্রোজেন বন্ধনই থাকে। মনে রাখবে, এটি 3টি হাইড্রোজেন বন্ধনই থাকে। আচ্ছা, তারপরে দেখো, আচ্ছা এখানে আর প্রশ্ন নেই। আচ্ছা, এই চ্যাপ্টারের আর কোনো প্রশ্ন নেই। আচ্ছা, আমরা তারপরে চ্যাপ্টারে দেখি আর কোনো। আচ্ছা, হ্যাঁ পেয়েছি। আচ্ছা, পরে একটা চ্যাপ্টার আমি আলোচনা করছি। আচ্ছা, পরে পেজ নাম্বার বার করো। পেজ নাম্বার হচ্ছে 924, 924। 924-এ দেখো, অতিরিক্ত মূত্র উৎপাদন হয় ড্যাশ হরমোনের অভাবে। এটাও আগে একবার পেয়েছি আমরা এই প্রশ্নটা। এডিএইচ হরমোনের অভাবে মূত্র উৎপাদন বেড়ে যায়। কারণ হচ্ছে এডিএইচ বৃক্কনালিকায় জলের পুনঃশোষণে সাহায্য করে। অভাবে ওই যে নেফ্রনের যে দূরবর্তী সংবহন নালিকায় জলের পুনঃশোষণ কিন্তু কমে যাবে। ফলে মূত্রে জলের পরিমাণ বৃদ্ধি পাবে এবং ঘন ঘন মূত্রত্যাগ হবে। একে ডায়াবেটিস ইনসিপিডাস রোগ বলে। নিশ্চয়ই এটা জানলাম। নেক্সট হচ্ছে 2-2টা আমরা লক্ষ্য করব। ড্যাশ কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয় না। এটাও আমি একবার পেয়েছি, আর আমি বলছি না, উত্তর আর লিখছি না। অ্যামাইটোসিস কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয় না। আচ্ছা, তারপরে পৃষ্ঠায় আমরা চলে যাচ্ছি। আর কোনো আছে কি না? এখানে তো দেওয়া হয়নি। আচ্ছা, এখানে নেই। আচ্ছা, এই দিকটা একটা দেখি যদি কোথাও পাই। আচ্ছা, পেয়েছি একটা। আচ্ছা, পরে একটা। আচ্ছা, এখানে দেখো, পেজ নাম্বার হচ্ছে 1010। আচ্ছা, এটা দেখো, ড্যাশ অণুর কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম। এটাও একবার রিপিট হয়েছে, আগে একবার ছিল। এটা হচ্ছে ডিএনএ অণুর কুণ্ডলীকৃত গঠন হলো ক্রোমোজোম। আচ্ছা, 2-2টা দেখো। 2-2-এ কী আছে দেখো, ড্যাশ উদ্ভিদ কোষে বেমতন্তু গঠনে সাহায্য করে। তাহলে উদ্ভিদ কোষে বেমতন্তু গঠন করে, তার নাম হচ্ছে মাইক্রোটিউবিউল। মাইক্রোটিউবিউল, এটা মনে রাখবে। মাইক্রোটিউবিউল উদ্ভিদ কোষ অর্থাৎ সাইটোপ্লাজমে যে মাইক্রোটিউবিউল থাকে, এই মাইক্রোটিউবিউলগুলো কিন্তু বেমতন্তু গঠন করে। উদ্ভিদ কোষের যেহেতু সেন্ট্রোজোম থাকে না, তাই এই ধরনের বেমতন্তু উৎপাদন হওয়াকে অ্যানাস্ট্রাল বেম বলে। আর প্রাণীকোষের বেমতন্তু গঠন যেহেতু সেন্ট্রোজোম থেকে হয়, তাকে কিন্তু অ্যাস্ট্রাল বেম বলে। নিশ্চয়ই এটা মনে রাখবে, দিতে পারে প্রশ্নে। আচ্ছা, এরপরে দেখো, বিপরীত অ্যালিল। এটা না, এখানে এই চ্যাপ্টারে বিপরীত ধর্মী অ্যালিলিক জিন এখানে নেই আমাদের এই চ্যাপ্টারে, আমরা লিখছি না। আচ্ছা, ঠিক আছে। আর এখানের মধ্যে কোনো প্রশ্ন পাবো? আছে চ্যাপ্টার বাকি আছে? আর কিছু নেই। আচ্ছা, ঠিক আছে ছাত্রছাত্রীরা, আমি সলভ করে এই শূন্যস্থানগুলো তোমাদের বলে দিলাম, উত্তর বলে দিলাম। তোমরা টেস্ট পেপারটা সলভ করবে, লাইক শেয়ার করবে এবং
আমি আর একটা টেস্ট পেপার তোমাদের, এটা তো 2025-26। এবার আর একটা টেস্ট পেপার আমার কাছে আছে, সেটা হচ্ছে এই টেস্ট পেপারটা। এটা হচ্ছে 23-24। আমি এটাও কিন্তু তোমাদের আমি সলভ করব আজকে এই পর্যন্ত।